কিছু কল্পনা করি, তাহলে আমাদের যদি চেষ্টা থাকে তাহলে আমরা একদিন না একদিন সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারি। সেই জন্য প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন থাকা প্রয়োজন, বড় হবার স্বপ্ন, মহৎ কিছু করার স্বপ্ন। তেমনি একজন স্বপ্ন দেখার মানুষের কথা আজকে আমরা জানব। তিনি হচ্ছেন নরওয়ে প্রবাসী হাফিজুর রহমান, যিনি স্কুলে পড়ার সময় তিনি স্বপ্ন দেখেছিলেন যে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য তিনি কাজ করবেন। সেই কাজটা তিনি শুরু করেছেন খুব অল্পভাবে। পরবর্তীকালে দেশে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং এখন বিদেশে রয়েছেন, পিএইচডি করছেন তিনি। কিন্তু তারপরেও তার সর্বক্ষণিক ধ্যান জ্ঞান হচ্ছে এই তার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে, যেটা তিনি খুলনায় স্থাপন করেছেন। আজকে আমরা আলাপ করব, আমাদের অতিথি হচ্ছেন জনাব আল আমিন। তিনি হচ্ছেন প্রধান সমন্বয়কারী, যে হাফিজুর রহমান যেই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন বঞ্চিতদের জন্য শিক্ষা, সেই প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী আল আমিনকে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে একটু বলুন যে কিভাবে এই বঞ্চিতদের জন্য শিক্ষার কার্যক্রমটা শুরু করলেন আপনারা? প্রথমে বলতে গেলে যে আমরা ফর্মাল ভাবে আমাদের যে প্রোগ্রামটা বঞ্চিতদের জন্য শিক্ষা শুরু করলাম 2005 সাল থেকে। কিন্তু এর বেসটা তৈরি হয় আপনার অনেক আগে থেকে, যখন আমার মামা হাফিজুর রহমান ছোট ছিলেন, অর্থাৎ ক্লাস 7-8 পড়তেন, তখন তিনি আমাদের নানাদের বাসার সামনে একটা বস্তি ছিল। সেই বস্তিতে যে ছেলে মেয়েগুলো ছিল যারা আপনার স্কুল কলেজে যাইতো না, তারা আপনার ভ্যান রিক্সা চালাইতো এবং ভিক্ষা করতো এবং মারামারি চুরি বিভিন্ন আপনার কাজের সঙ্গে জড়িত ছিল। মামা থেকে ওইসব ছেলে মেয়েদেরকে কালেক্ট করে তাদের বাবা মাকে বুঝাইতো যে আপনি যে কাজ করতেছেন, আপনি আজকে ভ্যান রিক্সা চালাইতেছেন অথবা আপনি মিলে চাকরি করতেছেন, আপনি কি চান যে পরবর্তীতে আপনার সন্তান এই ধরনের কাজ করুক? এইভাবে বুঝায় তার গার্জিয়ানদেরকে সে মোটিভেট করতো এবং স্টুডেন্টদেরও সে ওইসব বাচ্চাদেরকে সে মোটিভেট করতো করে সে আপনার কালেক্ট করে সে নিজে আপনার ওই স্টুডেন্টদেরকে পড়াইতো। আচ্ছা। এবং দেখা যাচ্ছে কোথায় পড়াতেন? তার নিজের বাসায় আপনার ছাদের পরে পড়াইতো, নিজের বাসায় ছাদের পরে। এবং পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে এই স্টুডেন্ট গুলো আর পড়তে আসতো না, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে পড়াশোনা অনেক কঠিন লাগে। তখন মামা নিচে একটা টেকনিক করলো যে আপনার এই স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য তিনি বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা করতেন, যেমন ক্রিকেট, ফুটবল, এবং ওই সকল স্টুডেন্টদের তিনি এখানে খেলার সুযোগ করতেন যারা তার কাছে ঠিক মতো পড়তে আসতো এবং যারা রেগুলার ছিল, এবং তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করতেন যে প্রতিদিন ধরেন 1 ঘন্টা তারা পড়তো, 1 ঘন্টা পড়া পরে বলতো যারা যারা আজকে পড়বে তাদেরকে নিয়ে আমরা এই গেমটা করবো, এই খেলাটা করব। এবং তারা যারা আপনার পড়তে আসতো তাদেরকে নিয়ে ওই খেলাটা করতো। এখন দেখা যায় যে মনে করেন যে এক জায়গায় আপনার 20টা বাচ্চা আছে, এখন ওর থেকে 15 জন এখানে মানে পড়তে আসছে এবং পড়ার পরে ওই 15 জন নিয়ে শেষে খেলতেছে। দেখা যাচ্ছে আর যে বাকি যে 5 জন, ওই 5 জন বাইরে বসে দেখতেছে। দেখার পরে দেখা যাচ্ছে যে ওদের মধ্যে কেমন একটা আপনার ক্রিয়েটিভিটি সৃষ্টি হচ্ছে যে ওরা পড়তে গেছে এই জন্য ওদেরকে খেলতে নিচ্ছে এবং ওদেরকে পরবর্তীতে আপনার পুরস্কার দেওয়া হবে। এই দেখার পরে বাকি যে 5 জন বাচ্চা আছে তারাও আস্তে আস্তে উৎসাহিত হলো যে না, আমরা যদি পড়ি তাহলে আমরা অবশ্যই খেলতে পারবো এবং পুরস্কার পাবো। এইভাবে তিনি এই স্টুডেন্টদেরকে মোটিভেট করতেন, এই বাচ্চাদেরকে মোটিভেট করতেন এবং তার বাপ মাদেরকে বুঝাইতেন যে আমি যতদিন এখানে আসি এবং যেহেতু আমি এডুকেটেড, সেহেতু আমি এই বাচ্চাদের সম্পূর্ণ পড়ালেখার ভার তিনি নিজে আপনার এই পড়ালেখা করাই দিতেন। এবং আপনার সে নিয়ে যখন আশেপাশে প্রাইভেট পড়তেন, প্রাইভেটের যে টাকা পাইতেন সেই টাকা দিয়ে ওই বাচ্চাদেরকে খাতা কলম আপনার প্রাইমারি স্কুলে ভর্তি করে দিতেন। এভাবে আমরা বেসটা তৈরি করি। এবং আপনার মামা আপনার চেয়ে কত বছরের বড়? 16 থেকে 17 বছরের বড়। আচ্ছা। কবে থেকে যুক্ত হলেন মামার কাজের সঙ্গে? 2005 থেকে যুক্ত হয়েছি, যখন আমি নিজে এসএসসি পাস করছি। এবং মামা যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়তো তখন উনি আপনার এই বাচ্চাদেরকে নিয়ে পড়াইতো এবং আমাদের নিজেদেরকে নিয়ে পড়াইতো। এবং আমরা যখন খেলাধুলা করতাম এবং পরীক্ষা দিতাম তখন সব একসঙ্গে করতাম এবং সেখানে আমরাও পার্টিসিপেট করতাম, প্লাস ওই স্টুডেন্ট গুলো পার্টিসিপেট করতো। এবং এদের মধ্যে যে আপনার যে ডিপ্রাইভ অর্থাৎ বঞ্চিত, আমাদের এখানে বঞ্চিত যে প্রোগ্রামের যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে সেই ইমফেসিস বেশি দিত, অর্থাৎ তাদের জন্য আগ্রহটা বাড়ে এই কারণে। এবং দেখা যাচ্ছে পুরস্কার এইগুলো আপনি তাদেরকে দিলে তাদের গার্জিয়ানও খুশি হতো, প্লাস তারা পড়াশোনার প্রতি আগ্রহ জন্মতো। এবং পরবর্তীতে যখন উনি আপনার 2005-এ নরওয়েতে স্কলারশিপ পান, তখন নরওয়েতে যাওয়ার
আগে আপনার এই আমাদের বাসার সামনে যে বস্তি তার যে আপনার গার্জিয়ান গুলো আছে, যেসব বাচ্চারা তার কাছে পড়তো, সেই গার্জিয়ানরা বলতো হাফিজ ভাই আপনি তো চলে যাবেন, কিন্তু আমাদের এই বাচ্চাগুলোর কি হবে? এই কথা বলার পর হাফিজ ভাই আপনার কিছুদিন পরে আমার সাথে যে বললো, জালামিন আমি তো চলে যাচ্ছি, এখন আমি কি করতে পারি, তো তুই কি এগুলো দেখবি? তা প্রথম দিকে আমি আসলে নিজেও মানে আপনি একটা জিনিস বুঝবেন যে আমাদের মধ্যে আসলে ডিসক্রিমিনেশন, অর্থাৎ বৈষম্যের যে ব্যাপারটা আছে, এটা একটু খেয়াল করে দেখবেন যে আপনার মানে যারা একটু ভালো ফ্যামিলি তারা কিন্তু আপনার নিচের যারা আছে তাদের সাথে মিশতে চায় না, বা আপনার সামাজিক একটা দায় ইয়ে আছে যে আপনার অনেকে খারাপ বলে যে ওই রিক্সাওয়ালা ছেলের সাথে ঘুরে, ভ্যানওয়ালা ছেলের সাথে ঘুরে, ও হয়তো বা খারাপ হয়েছে বা ওই ধরনের কাজ করবে। তা আমি প্রথমে এটা চিন্তা করছিলাম, তার পরবর্তীতে আপনার 3-4 দিন পরে মামা ওরা বোঝালে দেখ যে আমি একজন এডুকেটেড পার্সন এবং আমি স্কলারশিপ নিয়ে নরওয়েতে চলে যাচ্ছি, আমি যদি এদের সাথে মিশতে পারি, এদেরকে পড়াইতে পারবি, তো তুই কেন পারবি না? 2-1 দিন পর আমি নিজে চিন্তা করলাম যে না, সে আমার চেয়ে অনেক সিনিয়র এবং সে আপনার আমার চেয়ে অনেক জ্ঞানী এবং এডুকেটেড, যদি সে পারে তো আমি কেন পারবো না? তো পরবর্তীতে বললাম যে আপনি যখন চিন্তা করেন না, আমি অবশ্যই আপনার সঙ্গে আছি, এবং সেইভাবে আমি 2005 সালে তার সঙ্গে যুক্ত হই। এবং যুক্ত হওয়ার পরে আমাদের তখন একটা সমস্যা ছিল, রুমের সমস্যা, যে আমাদের পড়ানোর কোনো স্পেস ছিল না। যেহেতু স্পেস ছিল না, তখন আমি তার অফার করি যে আমি যে বেডরুমে থাকি, আমি বেডরুমটা আমার মানে পড়ার জন্য ব্যবহার করতে পারি। তো প্রথমে আমার বেডরুমে আমার কাছে তখন 7 জন স্টুডেন্ট দিয়ে যায়, আমি ওই 7 জন স্টুডেন্টকে নিয়ে আপনার বেডরুমে পার্টি ভিসায় ওদেরকে পড়াইতাম। এবং আপনার 1 বছর পড়াইছে, 1 বছরে দেখা যাচ্ছে যে ওই স্টুডেন্ট গুলো 7 জনকে নিয়ে আপনার পড়ানো শুরু করছে, এবং ওদেরকে নিয়ে খেলাধুলা করতাম। মামা আমাকে আপনার প্রতি সপ্তাহে প্রায় ফোন করতো, ফোন করে বলতো যে ওদেরকে এইভাবে পড়াবি, পরীক্ষা নিবি, ওদের গার্জিয়ানদের ইনফ্লুয়েন্স করবি, স্টুডেন্টের ইনফ্লুয়েন্স করবি, ওরা স্কুলে ঠিক মতন যায় কিনা এটা খবর নিতে। যেহেতু ওদের একটা গাইডে চলেছিলাম, ওরা আপনার অনেক ভালো হয়ে গেল, অর্থাৎ ওরা যেগুলো চুরি করতো, অনেকে আপনার ভিক্ষা করতো, সেগুলো আর করা বন্ধ করে, ওরা অন্য স্কুলে পড়তো। হ্যাঁ, ওদেরকে আমরা প্রাইমারি স্কুলে ভর্তি করি, আমাদের বাসার পাশে আপনার ফুলবাড়িগেট বিকে প্রাইমারি স্কুল, সেখানে ভর্তি করে দিলাম। ভর্তি করে দিলে আপনার ওইখানে পড়া শুরু করতো, এবং ওদের যে আপনার বাইরের যে টিচিং অর্থাৎ প্রাইভেট যেটা, সেটা আমি নিজে দেখাই দিতাম। প্লাস আপনার ওদের সঙ্গে খেলাধুলা এবং নৈতিকতার যে ব্যাপারটা, এটা আমি নিজে গাইড দিতাম। এবং এই ব্যাপারটা আস্তে আস্তে আমাদের মানে আশেপাশে জিনিসটা ছড়াই গেছে, এবং আস্তে আস্তে আপনার মানে অন্য যে বাচ্চাগুলো আছে আপনার তারাও মানে ইন্টারেস্টেড হলো এবং আমার কাছে আসা শুরু করলো। তো আপনার 1 বছর দেখলাম যে অনেক ছেলে মেয়ে আসতেছে, এবং একটা মজার ব্যাপার সেটা হচ্ছে গিয়া যে আমাদের ওখানে আপনার মানে সকালবেলা আমি পড়াতাম সকাল 7টার সময়, এবং বিকালে পড়াতাম 4টার সময়, যেহেতু আমার মাঝখানে আপনার মানে কলেজ টাইম ছিল এই কারণে। তো আপনার সকাল 7টার সময় যখন পড়েছিল, ওরা দেখা যাচ্ছে আপনার সকাল 6টার সময় 6:30টার সময় এসে আমার নক করা শুরু করতো। পরবর্তীতে আমাকে আমি এটা জানাই যে আমাদের তো আসলে পড়া থাকে 7টার সময়, ওরা তো আপনার ভোরবেলায় চলে আসে 6টার সময়, এবং আপনার বিকালে দেখা যাচ্ছে 4টার সময় পড়া থাকে, ওরা আপনার 3:30টার সময় চলে আসে। তো মামা আপনার পরের বছর যখন আসে জিজ্ঞেস করলো যে বাবা তোরা এই করিস কেন? তো বলছে আসলে আমাদের আলামিনের কাছে পড়তে খুবই মজা লাগে, যেহেতু সে আমাদেরকে মারে না, আমাদের সঙ্গে পড়ানোর পরে খেলাধুলা করে, আমাদের একটা মান্থলি পুরস্কার দেয়, আবার ওদেরকে আপনারা মানে সন্ধ্যার সময় বাসায় পড়ে কিনা এইটা আমি সন্ধ্যার সময় যাই খোঁজ নিয়ে দেখতাম ওদেরকে। এবং ওদেরকে করতাম যে প্রতি মাসে আপনার পরীক্ষা 4টা পরীক্ষা নিতাম, প্রত্যেক উইকে আপনার প্রতি শুক্রবার, এবং এই পরীক্ষা যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হইতো তার একটা পুরস্কার দিতাম খুব ভালো মানের। এবং ওই পুরস্কারের লোভে লোভে দেখা যাচ্ছে ওই স্টুডেন্ট গুলা আপনার মানে পড়াশোনার প্রতি আগ্রহ জন্মালে, এবং আপনার গার্জিয়ানদের মধ্যে আসলে একটা মানে কনফিডেন্স গ্রো করে। তো পরবর্তীতে মামা যখন আপনার মানে 6 সালে আসার পর আমরা বললো যে আমরা তো মোটামুটি আমাদের স্টুডেন্ট বাড়ছে, তো আমরা এটা আসলে কিভাবে ইমপ্রুভ করতে পারি, যেহেতু আমাদের আসলে তখন স্কলারশিপ নিয়ে গেছে, আমাদের আসলে ফিনান্সিয়াল সাপোর্টটা ততটা ছিল না, যেহেতু উনি স্টুডেন্ট ছিল এবং আমিও আপনার স্টুডেন্ট। তখন আমি ওনাকে বলি যে আপনারা একটা কাজ করতে পারি, যে আমরা একটা করতে পারি, ব্ল্যাকবোর্ড এবং 4টা বেঞ্চ বানাইতে পারি, যেটা আমি আমার রুমে সেট করি, এবং ওই ব্ল্যাকবোর্ডে আমি ওই স্টুডেন্টদেরকে ক্লাস নিতাম। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের মামা আপনার কিছু টাকা সেভ করার পর আমরা বলেন যে আমরা একটু বাজেটটা বাড়াইতে পারি, তা তুই দেখছি নতুন কোন স্টুডেন্ট ইনভলভ করতে পারি কিনা। তখন আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমি নিচে পড়াই, এবং আপনার 6 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টকে আমরা বাইরের বিভিন্ন কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারে দিই, এবং ওই স্টুডেন্টগুলোকে কালেক্ট করে বিভিন্ন স্কুলের যে হেড স্যার আছে এবং যারা আপনার সহকারী শিক্ষক আছে তাদের সঙ্গে কথা বলি যে স্যার আপনি তো জানেন যে আপনার স্কুলে কোন ছেলেটা বা কোন মেয়েটা দরিদ্র, যে আসলে টাকা পয়সার জন্য পড়তে পারে কিন্তু তার আগ্রহ আছে পড়ার জন্য। এখন ওই স্টুডেন্ট গুলোকে কালেক্ট করে আমাদের প্রোগ্রামে নিয়ে আসি এবং আমরা তাদেরকে পড়াই, এবং তাদের সঙ্গে আমাদের একটা কন্ডিশন ছিল, যদি তুমি পরীক্ষা 4টা দাও, প্রতি সপ্তাহে যে পরীক্ষা দিতে দিয়ে যদি তুমি 80% মার্ক পাও শুধুমাত্র, তাহলে আমরা তোমাদের কোচিং এর যে পেমেন্টটা ওটা প্রদান করবো, নতুবা নয়। কারণ তারা আপনার আগ্রহ দেখাইতে হবে যে না, সে আমাদের এখানে পড়তেছে এবং সে আপনার ঠিক মতন পড়ালেখা করতেছে এবং পরীক্ষায় 80% উপরে মার্ক পাচ্ছে।
এই কন্ডিশনে আমরা তাদেরকে করতে লাগলাম, পে করতে লাগলাম। এবং পরবর্তীতে মামা যখন আসে তখন দেখা যাচ্ছে আমাদের আসলে বাজেটটা বাইরে যাচ্ছিল এবং স্টুডেন্ট সংখ্যা ডে বাই ডে বাড়তেছে, এই কারণে আমরা আসলে সংকলন করতে পারছিলাম না। তখন ওনাকে বলার পরে উনি বললো যে আচ্ছা দেখি তাহলে আমরা নতুন কোনো টিচার রাখতে পারি কিনা, যে এমন কোনো টিচার পাই যে যাকে আমরা আসলে যে কাজটা করতে যেত সোশ্যাল স্বেচ্ছাসেবকের কাজ, এবং কেউ আসলে সেমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারে কিনা। দেখা যাচ্ছে আমাদের কাছে সে আপনার বাইরে একটা প্রাইভেট করে 2000 টাকা পেলে আমাদের এখানে সে 1000 টাকা নিল। এই ধরনের আমরা টিচার খুঁজি এবং পাই, এবং ওই টিচার দিয়ে তখন ওই মানে বেশি স্টুডেন্ট পড়ায়। টিচারের সাথে আমাদের এরকম একটা কন্ট্যাক্ট ছিল, স্যার আমাদের স্টুডেন্ট 5 জন থাকুক বা 10 জন থাকুক, আমরা আপনার এই স্যালারিটা দেবো, জাস্ট আপনি মাথা পিছু এরকম কোনো স্যালারি করবেন না। আর আল্লাহর অশেষ রহমত এটা যে মানে আমরা এই ধরনের লোক পাইছিলাম যে যারা আমাদের এখানে সেমি ভলেন্টারি কাজ করতেছে। আমরা প্রথম দিকে আমরা 5 জন পাইছিলাম, এবং এখন আমাদের কুয়েট এবং খুলনা বিশ্ববিদ্যালয়, এটা আমাদের বাসার পাশে, এখান থেকে আমাদের এখানে 30 জন আপনার ভলেন্টিয়ার স্টুডেন্ট আছে যারা কুয়েট এবং খুলনা বিশ্ববিদ্যালয় পড়তেছে। এবং কুয়েট এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে কিছু টিচার আছে যারা আমাদের এই প্রোগ্রামের সঙ্গে জড়িত, এবং আপনার মানে আমার বিভিন্ন ফ্রেন্ড আছে যারা এর সঙ্গে জড়িত, এবং তারা মান্থলি এখানে আসে আমাদেরকে প্রোগ্রামে যে স্টুডেন্ট আছে গার্জিয়ানকে আছে তাদেরকে মোটিভেট করে, এই স্টুডেন্টদের ইন্সপায়ার করে। এবং আমরা স্টুডেন্টকে দুর্নীতি সম্পর্কে, মাদক সম্পর্কে বিভিন্ন মিটিং করি। এটা হচ্ছে যে আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আমাদের এক মানে মামার এক ফ্রেন্ড সেখানে জব করে, তো সে আপনার মান্থলি একদিন এখানে আসে আপনার দুর্নীতি বিরোধী যে ইয়াগুলো আছে কথাগুলো এইগুলো তাদেরকে বলে এবং তাদেরকে মোটিভেট করার চেষ্টা করে। এবং আপনার মাদক ডিপার্টমেন্ট, খুলনা মাদক ডিপার্টমেন্টে আমাদের এক আঙ্কেল আছে, তিনি আপনার 2 মাস পর একদিন আসে আপনার মাদকের যে কুফলটা এই সম্পর্কে তাদেরকে জানান, এবং গার্জিয়ানদেরকে আপনার বলেন যে আপনার বাচ্চা সন্ধ্যার পর জন্য কখনো বাইরে না থাকে, এবং আপনি দেখবেন যে আপনার বাচ্চা কি করতেছে, সেই কি আপনার রেগুলার আপনার বাসায় আসতেছে না অন্য কিছু করতেছে বা অন্য কোনো মানে কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতেছে কিনা। এইভাবে আমরা আমাদের মানে প্রোগ্রামটা বর্তমানে চালাচ্ছি। এবং আমাদের একটা ইচ্ছা আছে, সেটা যে আমাদের এখানে যে মানে সিনিয়র যে স্টুডেন্ট গুলো আছে তাদের কাজ কি, যে তারা নিচের ক্লাসের যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে আপনার ফ্রি টিচিং দিবে। অর্থাৎ বড় যারা আছে আপনার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা আছে তাদেরকে আমরা এইভাবে মোটিভেট করি, অর্থাৎ তাদেরকে রেসপন্সিবল একটা মানুষ তৈরি করার জন্য, যারা হাফিজুর রহমানের মতো নিঃস্বার্থভাবে কাজ করবে। অর্থাৎ পরবর্তীতে তারা যখন আপনার এডুকেশন নেবে, অর্থাৎ কোনো জায়গায় জব করবে, অর্থাৎ সেই জন্য তার নিজের ভাই বোন যারা আছে বা আশেপাশে যারা আছে তাদেরকে যেন আপনি দেখে, তাদেরকে যেন ভুলে না যায়। এই কারণে তাদেরকে, যেহেতু তাদের এখন ছোট বয়স, এবং এই ছোট বয়সে আমরা যদি তাদের মধ্যে এই ধরনের মেন্টালিটি গ্রো করে দিতে পারি যে না তুমি আমাদের কাছে এডুকেশন নিচ্ছ, তুমি আরেকজন হেল্প করবা, আর এখন থেকে সে যদি করে তাহলে তার আপনার এই সফট মনে এই জিনিসটা যদি একবার আঁকড়ে ধরে, সে কিন্তু পরবর্তীতে কোনো সময় আপনার মানে এটা ছাড়বে না এবং আপনার কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হবে না। তো একটা তো দেখলাম যে আপনারা এই প্রতিষ্ঠানের জন্য একটা আলাদা ভবনও কিনতে পেরেছেন। জি, এটা আমরা 2008 সালে আমার মামা আপনার স্কলারশিপের টাকা জমায় আমাদের একটা নতুন ভবন কেনে, এবং সেখানে আমরা এখন প্রোগ্রাম রান করি। এছাড়াও আমাদের এখানে যেহেতু ভলেন্টিয়ার বাড়ছে, এই কারণে আমরা আমাদের 4টা ব্রাঞ্চ করছি। একটা হলো আপনার আমাদের ফুলবাড়িতে 2টা মিল আছে, এবং মিল এরিয়া আপনার খুবই গরিব, ওখানে মিলে আপনার জানেন যে স্বল্প আয়ের লোকজনই বেশি। তো আপনার ওইখানে আমাদের সোনালী মিল এবং অ্যাজাক্স মিলের স্কুলের যে হেড স্যার আছে, মিলের ভিতরে স্কুল আছে, হেড স্যারের সঙ্গে কথা বলে আমরা মিল থেকে 3টা রুম নেই স্কুলে ফ্রি, এবং ওই এরিয়ার যে স্টুডেন্ট গুলো তাদেরকে ফ্রি পড়ে। সেখানে আমাদের কুয়েটের এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে তারা ভলেন্টিয়ারে আপনার ক্লাস নেয়, এবং আমাদের কিছু স্টুডেন্ট টিচার আছে তারা আপনার ওইটা দেখাশোনা করে এবং ওখানে ক্লাস নিচ্ছে। এইভাবে আমরা প্রোগ্রামটা চালাচ্ছি। এবং আর একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আপনার বাগেরহাট রামপাল কলেজে আমাদের এখানে আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ইয়ামিন কবির, উনি এখানে নিজে দেখছেন, উনি আমার ফ্রেন্ড। যখন আমরা যোগাযোগ করলাম আপনার সঙ্গে, তখন আপনার মামা হাফিজুর রহমান সাহেব জানতে পারেন এবং তিনি আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে জানিয়ে আমাদেরকে একটি ইমেইল করেন, এবং তাতে 2টো লাইন আমি পড়ে শোনাচ্ছি যেটা আমার কাছে খুব উল্লেখযোগ্য মনে হয়। দে আর মাই লাইফ লাইক মাই ওন চাইল্ড, যেখানে যারা সুবিধা বঞ্চিত শিশুদের কথা বলছেন। মাই কান্ট্রি হ্যাজ গিভেন মি লট, নাও ইটস মাই টাইম টু গিভ সামথিং ফর মাই কান্ট্রি। আই কুড টেক ফরেন হেল্প ফর ইডিএস, আপনাদের প্রতিষ্ঠান, বাট ডিড নট, বিকজ আই ওয়ান্ট টু ট্রাই মাই বেস্ট ফার্স্ট and want to utilize our resources if possible. সুতরাং আমরা দেখছি, এবং তার স্ত্রীও ইনভলভ আছেন, তিনিও যেই লেখাপড়া করেন, দুজনে মিলে
যেটুকু সঞ্চয় করতে পারেন পুরোটাই আপনাদেরকে পাঠান। এবং এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই মনে করি যে আমরা যে এই লেখাপড়া শিখে বড় হই, এতে আমাদের নিজের চেষ্টা বা আমার বাপ মার চেষ্টা হয়েছে, তা কিন্তু নয়। রাষ্ট্র আমাকে একটা সহায়তা করেছে, সেই জন্য সুতরাং দেশ যখন আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, আমারও কর্তব্য হচ্ছে এখন দেশের জন্য রাষ্ট্রকে কিছু দিয়ে দেওয়া। এই কথাটা তিনি যেমন বোঝেন, এটা আমরা আশা করব যে সব সচেতন মানুষই সেটা বুঝবেন। তা আমি মনে করি যে আপনারা আর এমনিতে বাইরের সরকারি বেসরকারি কোন সহায়তা পেয়েছেন? জি না, আমরা বাইরের সরকারি বা বেসরকারি কোন সহায়তা পাইনি। তবে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশে আপনার বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে, যারা আপনার মানে এডুকেশনে কাজ করে, এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, এরা যদি আমাদের এখানে যে স্টুডেন্ট টিচার আছে বা আমাদের যে স্টুডেন্ট তাদেরকে যদি আপনার মান্থলি একবার ইন্সপায়ার করতে পারে, বা আমরা যারা আছে আমাদেরকে যদি একটু ট্রেনিং এর ব্যবস্থা করে দেয়, তাহলে হয়তো আমরা আমাদের প্রোগ্রামটা আরো খুব ভালোভাবে রান করতে পারবো। মূল উদ্দেশ্য তো হচ্ছে যারা সুবিধা বঞ্চিত শিশু তাদের নিয়ে কাজ করা, তারা যাতে স্কুল থেকে ঝরে না পড়ে বা স্কুলে না যেতে চায়। আচ্ছা, এরকম কি কাউকে আপনারা উদ্বুদ্ধ করেছেন যারা স্কুলে যেতে চায় না, একদম ছোট বাচ্চা, তাদেরকে স্কুলে নেয়ার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, এরকম আমাদের অনেক বাচ্চা আছে। আমাদের এখানে 4টা ব্রাঞ্চে 400 জনের মতন বাচ্চা আছে। তা আমাদের এই হেড ব্রাঞ্চ যেটা আপনার ফুলবাড়িঘাট দির পর, সেখানে আমাদের 200, এবং বাকি ব্রাঞ্চ গুলো 3টা মিলে আমাদের আর 200 স্টুডেন্ট আছে। তা আমাদের এখানে বাচ্চা যারা আছে আপনার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এদেরকে আমরা মানে ইনফেসিসটা বেশি দেই। এই কারণে যেহেতু আপনার ছোট হয়, দেখছি আপনার এরা আপনার ঠিক মতো স্কুলে যাইতেছে না। আর এর কারণটা হচ্ছে গিয়ে যে আমাদের এরা স্কুলে গেলে এদেরকে স্যাররা আপনার পড়া না পড়লে পিটায়। এটা আপনার একটা ভাইটাল একটা পয়েন্ট। কিন্তু এটা তো এখন সরকারি ভাবে এটা আপনার আইন রয়েছে, কিন্তু আপনার কিছু আগে হয়তো 2 বছর আগে এটা আপনার হয়তো টিচাররা করতো, এবং এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে ছিল। যেহেতু আমি আপনার প্রিভিয়াস একটা কথা বলছি যে আপনার তারা স্কুলে যেতে ইন্টারেস্টেড না, বাট তারা আমাদের এখানে আসতে ইন্টারেস্টেড। তার সকাল 7টার সময় কিন্তু সেইখানে আপনার আগে চলে আসছে, যেহেতু সেইখানে পড়ে মজা পাচ্ছে। অর্থাৎ সে যদি আপনার সেম ভাবে স্কুলে যদি পড়ে মজা পায়, তাহলে সে অবশ্যই স্কুলে যাবে। তার স্কুলে যদি টিচার দেখা যাচ্ছে একটা ক্লাসে আপনার 50 জন বাচ্চা থাকে, একটা টিচারের পক্ষে কিন্তু সম্ভব না যে 50 জন বাচ্চারা আপনার ঠিকভাবে টিচিং দেওয়া। এখন টিচার যদি আপনার গুড ওয়েতে বা ইজি হতে বা তাদেরকে মজা করে আপনার পড়ায়, তাহলে কিন্তু আপনার টিচারের প্রতি কিন্তু ছাত্ররা আকৃষ্ট হবে, এবং টিচারের পড়াটা কিন্তু তারা করে দিতে হবে। আর টিচার যদি মনে করেন যে এরকম হয় যে না, টিচার বললো যে কে পড়া, আর 5 জন হাত তুলে 5 জনের পড়া দিলে পড়াটা চেঞ্জ করে দিলে। এখন অনেক বাচ্চা আছে যারা আপনার ক্লাস 5 পরে কিন্তু আপনার রিডিংটাও ঠিক মতন পড়তে পারবে। এই ধরনের বাচ্চা আমরা পাইছি, এবং ওদেরকে আমরা পিটাই না, ওদেরকে করি কি, যেহেতু সে রিডিং করছেন, তারাকে আমাদের বেসিকটা ডেভেলপ করতে হবে। এখন তাদের যদি আমি 5-এর অঙ্ক দিয়ে তুমি যোগ বিয়োগ করো, এখন তারে তো আগে যোগ বিয়োগ শিখাই নিতে হবে। এখন তাকে যদি লেখার অঙ্ক দিয়ে, সে তো আপনার পারবে না, কিন্তু তাকে বেসিকটা ডেভেলপ করানোর পর তারপরে আমরা কিন্তু 5-এর পর্যায়ে তাকে নিয়ে আসবো। এই করে আমরা করি যে প্রথমে স্টুডেন্টের আপনার বেসিকটা ডেভেলপ করে, পরবর্তীতে সে তার লেভেলে যখন চলে যায় তখন তাকে আপনার ক্লাসে দিয়ে দেয়। আসলে আমাদের দেশে অনেকদিন আগে থেকে একটা সমস্যা হয়ে এসছে, সেটা হচ্ছে যে স্কুলটা একটা ভীতিকর জায়গা, যে জন্য স্কুলে যেতে চায় না, কারণ স্কুলের মধ্যে আনন্দময় পরিবেশের শিক্ষা হয় না। কিন্তু আজকে সেই উদ্দেশ্যটা বদলেছে, সরকারি বেসরকারি নানা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে স্কুলের পরিবেশটা আনন্দময় হয় এবং আনন্দের মধ্য দিয়ে ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারে। এটা আপনার অভিজ্ঞতা থেকে বলছে যে আপনার কাছে লোকে পড়তে আগে কেন চলে আসে, এই জন্য যে ভালো লাগে, তারা এখানে মজা পায়, খেলাধুলা করতে পারে, এই কারণে মজার মাধ্যমে টিচিং দিতে হবে। আমার কাছে এটা মনে হয় আমরা চাই যে সেরকমই করবে। তা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমাদের এখানে যে স্টুডেন্ট গুলো আপনার বর্তমানে আপনার ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আছে, এবং আপনার 9-10 যারা আছে, এর সকল স্টুডেন্টদেরকে মানে আমরা এমন ভাবে করবো লাইক হাফিজুর রহমানের মতন, যারা আপনার পরবর্তীতে রেসপন্সিবল, অর্থাৎ কোনো করাপশনের সঙ্গে যুক্ত হবেন। তারা দেখা যাচ্ছে নিজে একজন আরেকজনকে দেখবে। আমরা যদি নিজে একজন আরেকজনকে না দেখি, যেহেতু আমরা একটা গরিব দেশ, আমরা যদি একে অপরকে না সাহায্য করি, তাহলে কিন্তু আমরা কোনোদিন ইমপ্রুভ করতে পারবো না। আমরা যদি চিন্তা করি যে আরেকজন দিবে, সেই ভরসায় যদি বসে থাকে ফরেন হেল্পের কথা, তাহলে তাহলে তো ফরেন হেল্প আপনার সরকার টাকা দিলে আমরা ওটা ইউটিলাইজ করতে পারলাম না, মিস ইউজ হলো। তখন নিজেরা স্কুল করার কথা ভাবেন, স্কুল প্রতিষ্ঠা করার?
আমাদের ইচ্ছা আছে যে আমার মামার সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে যে উনি আপনার মোটা অঙ্কের একটা টাকা জমানোর পরে বাংলাদেশে চলে আসবে এবং জমা করার টাকাটা আপনার কোনো হয়তো ব্যাংকে ফিক্সড করবে এবং ওর থেকে যে আপনার ইন্টারেস্ট আসবে সেটা দেখে আমাদের প্রোগ্রামটা চালানোর একটা চিন্তা করছেন। হয়তো আপনার 4-5 বছর পর উনি চলে আসবেন এবং 4-5 বছরের মধ্যে আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করব। পরবর্তীতে দেখা যায় আমি যখন জব করব এবং আমাদের স্টুডেন্টরা যারা আছে তারা যখন জব করে হয়তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের প্রোগ্রাম আরো শুধু প্রসারী করতে পারবো। আমি নিশ্চিত যে আপনারা যেভাবে নেমেছেন এবং যে উদ্দেশ্য নিয়ে কাজ এগিয়ে চলেছেন, আমরা নিশ্চিত যে এই কাজে আপনারা সফল হবেন এবং আপনারা এই যে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন সেটা ভবিষ্যতে আরো বেশি শিশুদের কাছে আপনারা যেতে পারবেন। শুধু দর্শক, আমরা যে প্রবাসী হাফিজুর রহমানের কথা শুনলাম, যার স্বপ্নের এই যে জায়গা হচ্ছে যে সুবিধা বঞ্চিতদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং যার প্রধান সমন্বয়কারী এখন আলামিনের সঙ্গে আমরা কথা বললাম, এদের মতো নিঃস্বার্থ মানুষ যারা মনে করেন যে দেশ আমাকে আজকে শিক্ষা দিয়েছে, আমি এবার দেশের জন্য কিছু করব, আমার দায়িত্ব আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করছে। কারণ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সমাজের সেই ধরনের মানুষদের টেনে তোলা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যারা সুবিধা থেকে বঞ্চিত। আমরা আশা করব যে এই হাফিজুর রহমান বা আলামিনদের মতো মানুষদের দেখে আমরা অন্যরা উদ্বুদ্ধ হব এবং এ ধরনের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য, বিশেষ করে শিক্ষার জন্য আমরা কাজ করব। চেনা জানা যেখানে শেষ হচ্ছে, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। শুভরাত্রি।